আচ্ছা, আমি রেকর্ডিংটা চালু করে দিই। মেনলি আপনি এই যে ফ্রন্ট এন্ডে যে জিনিসগুলো পাচ্ছেন, এখান থেকে ডাটাগুলো সার্ভারে নিয়ে যাওয়ার জন্য মাল্টিপল ওয়ে আছে। একটা ওয়ে যে আপনি সরাসরি ব্রাউজারকেই বলছেন যে সার্ভারে এই ডাটাগুলো পাঠিয়ে দিতে। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি নিজে জাভাস্ক্রিপ্ট দিয়ে সেই ডাটাগুলো সার্ভারে পাঠিয়ে দিচ্ছেন। এখন আপনি যদি ব্রাউজারকে বলেন যে এই ডাটাগুলো সার্ভারে পাঠিয়ে দিতে, তাহলে ব্রাউজার কি করবে? নতুন একটা ওয়েব পেজ লোড নিবে বা রিলোড নিবে, দেখবেন যে এখানে লোড নিচ্ছে। কিন্তু ফেসবুকে এখন যদি আপনি মেসেজ পাঠান, তাহলে কি সেটা লোড নিয়ে কখনো লক্ষ্য করেন? না। সো ওইখানে কিন্তু জিনিসটা ওই ব্রাউজারকে বলে না, ওরা ওরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সার্ভারের সাথে একটা কমিউনিকেশন তৈরি করে। ফেসবুকের ক্ষেত্রে একটু আলাদা, সেখানে দেখা যাচ্ছে যে ওরা সকেটের মাধ্যমে কানেকশন তৈরি করছে। নর্মালি অন্যান্য যদি ক্ষেত্রে চিন্তা করি, যে মনে করেন যে আপনি চাচ্ছেন না যে ব্রাউজারকে বলতে, আপনি নিজেই সার্ভারের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সরাসরি ফেস দিয়ে সার্ভারের সাথে যোগাযোগ করতে পারবেন। এতে আপনার ব্রাউজারের ওইভাবে মানে ডাইরেক্টলি ব্রাউজারকে বলে হেল্প নেওয়া লাগবে না, আপনি নিজে ওই জিনিসটা তখন করছেন। এটাতে অনেক কিছু সুবিধা আছে যেটা আপনারা ভবিষ্যতেও দেখতে পারবেন। ইভেন আজকের ক্লাসটা যেটা, সেটাও সেখানে আপনারা দেখতে পারবেন যে এটা সুবিধাটা মানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কতটা কাজে দিতে পারে, মানে সিকিউরিটি ব্রেক করার হুম, ক্ষেত্রে আজকে আমরা দেখব। হুম, জি ভাইয়া। আচ্ছা, সো আমাদের নর্মালি দেখেন, আপনি মনে করেন যে আপনারা একটা সার্ভার রান করে রাখছেন একটা কম্পিউটারে। আমি সার্ভার বলতে আপনাদেরকে আগের দিনই একটা বিষয় ছোট্ট করে ধারণা দিছিলাম, তারপর আজকে বলছি আরেকটু। সেটা হচ্ছে, আমরা যদি সার্ভারের কথা বলি, তাহলে আমাদের মাথায় চলে আসে যে অনেকগুলো র্যাক, তার মধ্যে অনেকগুলো কম্পিউটার, মানে এরকম বিশাল বড় রুম, সেই রুম পুরাটা ভর্তি, সেখানে অনেক কিছু আছে। কিন্তু অরিজিনালি সার্ভার হচ্ছে একটা কম্পিউটার, একটা বা মাল্টিপল কম্পিউটার একসাথে যুক্ত থাকে, থেকে তারা একসাথে অপারেট করে, কোন একটা কাজ সম্পাদন করে। সো আপনার যে কম্পিউটার যেরকম আছে না, যে এখানে উইন্ডোজ ম্যাক বা লিনাক্স চলছে, ঠিক সেরকম সার্ভারের কম্পিউটারে কিন্তু কোনো একটা অপারেটিং সিস্টেম রানিং অবস্থায় থাকে। সেটা হতে পারে লিনাক্স বা উইন্ডোজ বা ম্যাক। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লিনাক্স হয়ে থাকে। আবার অনেকে করে কি নিজস্ব অপারেটিং সিস্টেম বানায় নেয়, অথবা অনেকে প্রিমিয়াম কিছু অপারেটিং সিস্টেম আছে সেগুলো কিনে নেয়। সো এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু দিন শেষে ওইটা হচ্ছে আপনার একটা জাস্ট একটা কম্পিউটার, নর্মাল কম্পিউটারের মতোই কম্পিউটার। পার্থক্য এতটুকুই, ওর সবকিছু হাই কনফিগারেশনের, আপনার সবকিছু লো কনফিগারেশনের। ওরও নেটওয়ার্ক আছে, আপনারও নেটওয়ার্ক আছে। হয়তো আপনার নেটওয়ার্ক নাও থাকতে পারে, কিন্তু ওর নেটওয়ার্ক না থাকলে আবার ওর সমস্যা, সেটা হচ্ছে ওই অন্যান্য মানুষদের সাথে কমিউনিকেট করতে পারবে না। সো এখন সার্ভারের লিমিটেশন আছে। চিন্তা করেন, এত বড় এতগুলা কম্পিউটার দিয়ে একটা সার্ভার আমরা দেখছি, মানে এতগুলা প্রসেসর, এতগুলা র্যাম বা যেটাই থাকুক না কেন, তার কিন্তু একটা লিমিটেশন আছে দিন শেষে। সো নর্মালি বড় সার্ভারের কথা যদি চিন্তা করেন, তাহলে সেখানে লিমিটেশনটা এত বড় যে সেই লিমিটেশন আপনি নর্মালি শেষ করতে পারবেন না, মানে অনেক বড় লিমিটেশন। কিন্তু যদি ছোট সার্ভারের ক্ষেত্রে চিন্তা করি, বাংলাদেশি কিছু সার্ভারের কথা যদি চিন্তা করি, শেয়ার্ড হোস্টিং যেটাকে আমরা বলি, যে একটা সার্ভারের মধ্যে আমরা ছোট্ট একটা অংশ নিয়ে নিই, কিনে নিই, যে বলি যে এই অংশটা আমাকে শেয়ার হিসেবে দাও আপাতত। মানে ওই নিজে আগে একটা সার্ভারে কিনে, কেনার পরে সেখান থেকে মানুষকে শেয়ার দেয়, ছোট ছোট অংশ করে করে, ভাগ ভাগ করে করে করার। এইভাবে শেয়ার্ড হোস্টিংটা কাজ করে। তখন যেটা হয় যে ওইখানে একই কম্পিউটারে, মানে একই সার্ভারে দেখা যাচ্ছে যে অনেকগুলা মানুষের সার্ভার রানিং অবস্থায় আছে। এতে আপনি ছোট্ট একটা অংশ পাচ্ছেন, ইভেন এত ছোট যে সেটা আমাদের নর্মাল পিসির থেকেও কম হয়ে যায়। চিন্তা করে দেখেন, মাঝে মধ্যে দেখা যায় যে অনেক ইয়েতেই বলে যে 500 MB র্যাম, তারপরে আহ অনেক স্পিড, আনলিমিটেড স্পিড বলে থাকে, কিন্তু বাকি সব দেখবেন যে অল্প অল্প বলছে। ইভেন আমি একটা ফ্রি সার্ভারের ক্ষেত্রে আপনাদেরকে যদি দেখাই, তারপর এই যে হিরোকুতে, এটার লিমিটেশন প্রাইসিং এ গেলে মেবি পাওয়া যাবে। এই যে ফ্রি যেটা আছে, এখানে দেখেন আপনাকে কি দিচ্ছে, যে ডোমেন দিচ্ছে। আচ্ছা, এই যে র্যাম দিচ্ছে মাত্র 512 MB, তারপরে নাম্বার অফ প্রসেস, দুইটা প্রসেস দিচ্ছে, আর হচ্ছে
আর তেমন কিছু নাই। সো আপনাকে দুইটা প্রসেসর দিচ্ছে আর হচ্ছে 512 MB র্যাম দিচ্ছে, এত সামান্য। আপনার কম্পিউটারেই তো এখন যদি একটু দেখেন তাহলে 8 GB বা 16 GB র্যাম আছে, আর সেখানে এইটা একটা সার্ভার হয়ে আপনাকে মাত্র 512 দিচ্ছে। আবার আরেকটা সার্ভার যেটা হচ্ছে ডিজিটাল ওশান যদি বলি, এর ক্ষেত্রেও যদি আপনি প্ল্যান গুলা চেক করেন তাহলে নর্মালি ছোট ক্ষেত্রে মানে কম দামে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে তেমন একটা বেশি পাবেন না। এখন যে সার্ভারেই যান না কেন সেখানে যদি একটু বাজেটের কথা চিন্তা করেন, কম দামের কথা চিন্তা করেন, তাহলে ওইভাবে কমই দেখতে পারবেন সর্বদা। সো আচ্ছা ওই ভাই, জিনিসগুলো। এই হ্যাঁ, সার্ভার দিয়ে কি হচ্ছে ভিপিএস টাইপের জিনিসও বানানো যায়? আসলে ভিপিএসটা কি দেখেন, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, তাই না? আমি যদি ভুল না হই হ্যাঁ। তাহলে ভিপিএস এর পূর্ণরূপ এটাই। এই যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। সো আপনি একটা সার্ভার নিচ্ছেন যেটা ভার্চুয়াল কিন্তু আপনার নিজস্ব। মানে মনে করেন যে আপনি একটা মানে একটা কোম্পানি আপনি দাঁড় করাইছেন, সেখানে অনেক বড় একটা সার্ভার রাখছেন। এটা কি হলো, ফিজিক্যাল সার্ভার হলো, তাই না? আপনার নিজস্ব একটা ফিজিক্যাল সার্ভার। এখন আপনি কি বললেন যে আপনি মানুষকে সার্ভার বিক্রি করবেন। জি। আপনার কাছে তো সার্ভার আছে মাত্র একটা, আপনি মানুষকে তাহলে বিক্রি করবেন কিভাবে? তখন আপনি কি চিন্তা করলেন যে আমি মানুষকে মানে ছোট ছোট ভার্চুয়াল বক্সের মতো করে ছোট ছোট অংশ করে ভাগ করে দিব। ভার্চুয়াল বক্স চালাইছেন তো আপনারা নিশ্চয়ই। ভার্চুয়াল বক্সে কি দেখছেন যে আমরা লিমিটেশন করে দিই যে এত হ্যাঁ র্যাম নিবে, এত সিপিইউ নিবে, এইভাবে ছোট একটা অংশ তাকে ভাগ করে আলাদা হ্যাঁ করে হ্যাঁ দিতে পারি। হ্যাঁ, একটা লিনাক্স অপারেটিং সিস্টেম নিলে ওটা লিমিটেশন করে দিই। হ্যাঁ ওইখানেও, ওইটা ওইখানে ভাগ হয় আমার মেন পিসি থেকে। হ্যাঁ ওইখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডকার মেবি বলে ওটাকে। এই যে ডকারটা ইউজ করা হয় সার্ভারে, যেটা হচ্ছে আপনার ওই মেন সার্ভারকে ছোট ছোট অংশে ভাগ করতে পারে। তো তখন আপনি আপনি ওই ছোট অংশ আরেকজনের কাছে বিক্রি করছেন এবং বলছেন যে এই অংশটা তোমার, প্রাইভেটলি তোমার, কমপ্লিটলি তোমার। সো তখন ওই যেটা পাচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ, ভার্চুয়াল নিজস্ব প্রাইভেট আইপি, সার্ভার। ভিপিএস, পাসওয়ার্ড সবকিছুই ওই কিন্তু সবকিছু একটা, নিজের ওকে থাকে। কিন্তু তার আপনি মানে কোনো, ধরেন, হ্যাঁ ওকে তার কিন্তু মানে আপনি, ধরেন আমার নিজস্ব হ্যাঁ বলেন। নিজস্ব সার্ভার আছে বা আমার নিজস্ব সার্ভার থাকলো, আমার একটা হিউজ অ্যামাউন্ট বা হিউজ রিকোয়েস্ট আমার নিজের একটা সার্ভার থাকলো, তো সেটা আমি এভাবে ভার্চুয়ালি সেল দিতে পারবো বা দিতে পারবো, শেয়ার দিতে পারবো, এরকম তাই তো? মানে আমার মেইন Exactly. সার্ভার থেকে এই ভার্চুয়াল সার্ভার গুলো বের হবে, তাই তো? হ্যাঁ, তার মানে আপনি ওকে একটা ছোট অংশ ধার দিচ্ছেন বা কিছু সময়ের জন্য দিচ্ছেন, দিয়ে বলছেন যে এটা তোমার সার্ভার, কিন্তু ওটা কিন্তু ফিজিক্যাল সার্ভার হিসেবে থাকছে না, ওটা একটা ভার্চুয়াল সার্ভার থাকছে। সো ভার্চুয়াল। ওই ভিপিএন যে ভিপিএস যেটা বলছেন আপনারা, সেটা আসলে ওই নর্মালি ওটাই হয় যে আপনাকে একটা ছোট অংশ দিয়ে দেয়, যেটা আপনার নিজস্ব কম্পিউটার হিসেবে ইউজ করছেন, ওখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করছেন। ইভেন দেখবেন ভিপিএস এ কিন্তু অপারেটিং সিস্টেম ইনস্টল করে একদম এরকম মেন পিসির মতো চালানো যায়। সো হ্যাঁ, আসলে, ভিপিএস তো একটা রিমোট ডেস্কটপ। হ্যাঁ রিমোট ডেস্কটপ। আসলে সার্ভার গুলো সবগুলোই এই টাইপেরই বলতে পারেন, যে ওরা রিমোট ডেস্কটপের মতো করে অনেকটা অপারেটিং সিস্টেম সেটআপ দিচ্ছেন। ভিপিএস এ ধরেন 4 জিবি, 8 জিবি, ষোলো হুম, জিবি র্যাম থাকে, সার্ভার কিন্তু থাকে, আপনি একটু বিশেষ দেখবেন যে সিস্টেম 4 জিবি, অপারেটিং 8 জিবি, সিস্টেম। 16 জিবি যেগুলো থাকে ওগুলোর দামও কিন্তু বেশি হয়। হ্যাঁ, আর ছয় সেই হাজার হিসাবে, টাকা বাংলা টাকা পড়ে যায়। সেই হিসাবে যদি আমি একটু বাজেটের কথায় আসি, তাহলে নর্মালি যারা লো বাজেটে জিনিসগুলো চালাতে চায় তারা কিন্তু চিন্তা করে যে কম এর মধ্যে কিভাবে জিনিসটাকে নেওয়া যায়। হ্যাঁ, 2 জিবিরও ভিপিএস আছে, 512'রও আছে ভিপিএস, এক হ্যাঁ, জিবিরও আছে। সো এরকম চিন্তা ভাবনার কারণে অনেকের ওয়েবসাইট কি হয় যে অনেক লো কনফিগারেশনের ওয়েবসাইট তৈরি হয়ে যায়। মানে দেখা যাচ্ছে যে ওইটা বেশি লোড নিতে পারছে না। আপনি যদি একসাথে আপনার 100টা ফ্রেন্ডের সাথে একই সাথে ওয়েবসাইটে ঢুকেন, তখন ওই ওয়েবসাইটটা কিছু সময়ের জন্য ব্লক হয়ে যাবে, মানে ওয়েবসাইট এতগুলা চাপ নিতে পারবে না। এখন আমরা যেটা করব মেইনলি এই কাজটাই করব। আমরা আমাদের নিজের পিসিতে হাই কনফিগারেশন আছে, আমরা দেখা যাচ্ছে যে 16 জিবি ইউজ করছি র্যাম, সিপিইউ অনেক বেশি ভালো ইউজ করছি। সো সব মিলায় আমরা ওই লো কনফিগারেশনের কোন সার্ভারকে যদি একসাথে অনেকগুলা রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি একই সময়ে, তাহলে কি হবে যে ওই সার্ভার যেটা আছে আপনার টার্গেট সার্ভার, সে তখন কিছু সময়ের জন্য অফ হয়ে যাবে, ডিনায়াল করবে, মানে জিনিসটাকে
আর তার ডিলে করবে। অ্যাভেলেবিলিটিটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সো মিসটেক আমরা হয়ে যাবে। আমরা এই জিনিসটাকে বলছি ডিনায়াল অফ সার্ভিস বা ডস অ্যাটাক। সো এই জিনিসটা করার ক্ষেত্রে আমাদের কি কি দরকার হতে পারে? স্যার, প্রথমত, এটার কি কোনো হ্যাঁ দরকার বা প্রসেস দেখাতে পারবেন? হ্যাঁ সেটা তো আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমত এটার জন্য আমাদের যেটা দরকার হতে পারে সেটা হচ্ছে নেট স্পিড, হাই নেট স্পিড হওয়া লাগবে। মানে আপনি চিন্তা করেন যে আপনার সার্ভারের থেকে যদি বেশি নেট স্পিড না হয়, তাহলে কিন্তু আপনি ওই সার্ভারকে এত পরিমাণ চাপ দিতে পারবেন না যে পরিমাণ চাপ ওই নিয়ে মানে আপনার লোড হয়ে যাবে, অতিরিক্ত ওভারলোড হয়ে যাবে। তো আপনার ওর থেকে বেশি স্পিড হলে তখনই আপনি ওকে ওভারলোড করতে পারবেন, তাই না? যদি আপনারই কম হয় তাহলে আপনি তো সেই পরিমাণে ওকে চাপ দিতে পারবেন না। বিষয়টা কি বুঝতে পারছেন নেট স্পিডের বিষয়? জি। সেকেন্ড কি প্রয়োজন, যে আমাদের ওই সার্ভার যেটা আছে, মানে যে সার্ভারকে আমরা টার্গেট বানাচ্ছি, সেই সার্ভারের মাস্ট আমাদের থেকে লো কনফিগারেশন হওয়া লাগবে। মানে সে যদি আমাদের থেকে লো কনফিগারেশনের হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হাই কনফিগারেশনের পিসি দিয়ে আমরা তাকে ইজিলি মানে বাজেয়াপ্ত করতে পারবো, বা সরি করতে পারবো, মানে কিছু সময়ের জন্য ডিলে করতে পারবো তার আচ্ছা সার্ভিসটাকে। ভাইয়া, তাহলে তো ধরেন আহ, বিশেষ করে বাংলাদেশে তো আর আমরা ডিসক্লোজার প্রোগ্রাম বা বাউন্টি পেনিট্রেশন টেস্টিং করতে যাব না, এবং বাইরের দেশে সবকিছুই তো ডেভেলপ আসলে। এমনিতেও তাদের একটু ভালো কনফিগারেশন অবশ্যই থাকে। তো এখন প্র্যাকটিক্যাল লাইফে ধরেন আমাদের হয়তো বা আমাদেরও ধরেন ভালো কনফিগারেশনের ঠিক আছে, ভালো কনফিগারেশনের ল্যাপটপ, তাদের তো আমাদের তুলনামূলকভাবে বেশি হতেই পারে, এটাও স্বাভাবিক কিছু না। তো এই ক্ষেত্রে কি অবশ্যই। কোনো উপায় আছে যে যে ধরেন আমার ওই মিডিয়াম কনফিগারেশন বা আমারও একটা ভালো কনফিগারেশন আছে, সেটা দিয়ে আমার প্রেশারটা আমার পিসি অনুযায়ী বা আমার কনফিগারেশন আমার নেট স্পিড অনুযায়ী কোনো একটা টেকনিক বা ট্রিক ইউজ করে আরো বেশি প্রেশার দিতে পারবো, হ্যাঁ এরকম সেটা কোনো দেওয়া কি যায়। আছে? সো আমি সেটাতেও আসতেছি। মেইনলি আপনাদের এই লিমিটেশন আছে যে আপনাদের এমন কোন ওয়েবসাইট খুঁজতে হবে যেটা আপনার থেকে লো স্পিডে চলছে এবং আপনার থেকে লো কনফিগারেশনে চলছে। কিন্তু এইটা একটা বাইরের বাগ দেশে, খোঁজাতেন, হ্যাঁ বাইরের বাইরের দেশের দেশে, এই ওয়েবসাইট খোঁজা কষ্ট হবে। হ্যাঁ এই জিনিসটা খোঁজা প্রচন্ড কষ্টকর হবে, কারণ এখনকার সময় কে এত লো কনফিগারেশন ইউজ করবে? বাস যারা স্টার্টিং হ্যাঁ স্টার্টিং হ্যাঁ, পর্যায়ে সেটাই আছে। তো। আর বাংলাদেশে আছে জি। অনেকে। কারণ কি জানেন, যে বাংলাদেশে কোনো কিছুর একটা বাজেট নির্ধারণ হলে ওরা চিন্তা করে যে সবচেয়ে কমে জিনিসটা করে দেওয়া যায় কিনা। সো বাংলাদেশের মানুষ যে স্কিল দিয়ে ব্রেন দিয়ে টাকা কামাবে, এই তো ব্রেনে নেই, কিভাবে ধান্দা করে টাকা কামানো লাগবে এইটাই। তো ওই জন্য তো 4 ভাগের 3 ভাগ হারায় যায়। এই আর জন্য এই জন্যই এই বাংলাদেশে অবস্থা, তো জিনিসটা বাংলাদেশের খোঁজা একটু সহজ হবে। প্রেক্ষাপটে কোনো কিছু করা যাবে না, বা আচ্ছা ভাই, সহজ তাহলে হবে এটা তো ডস আর আমরাও ডিডস এর বুঝতেছি। মধ্যে পার্থক্য কি? দুটা সেম নাকি কোনো ডিফারেন্স আছে? ডিডসে একটু পার্থক্য আছে, সেটাই আমি আসতেছি। আচ্ছা, Yes. এখন প্রশ্ন হচ্ছে বাইরের দেশে গেলে আমরা তাহলে কি করব? আপনাদের ডিডসের উত্তরটা ঠিক তখনই আসবে। মানে বাইরের দেশে কিন্তু সার্ভার নরমালি অনেক বেশি হাই কনফিগারেশনের হয়, আবার বাজেটের কথা ওইভাবে অতটা তখন কেউ চিন্তা কনফ্লিক্ট করে একটা না। কনসেপ্ট আসে। এখন তাহলে চিন্তা করেন, তাহলে আমাদের নিজস্ব পিসি দিয়ে তো আমরা এই কাজটা করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? তো সেই ক্ষেত্রে আসতেছে হচ্ছে ডিডস, যেটা হচ্ছে আপনার অনেকগুলো কম্পিউটার থেকে একসাথে যদি আপনি একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠান, অনেকগুলো আইএসপি, অনেকগুলো কম্পিউটার থেকে যদি একসাথে একটা সার্ভারকে টার্গেট বানায় একই সময়ে রিকোয়েস্ট পাঠান, একই সময় একটা ওয়েব পেজ লোড নিচ্ছেন, তখন কিন্তু সেক্ষেত্রে লোড কভার করাটা তার ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যেতে পারে। আর এই জিনিসটাকে বলা হচ্ছে ডিটস, মানে অনেক কম্পিউটার থেকে আপনি একসাথে একটা সার্ভারকে টার্গেট বানাচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে, অনেক কম্পিউটার আমাদের কাছে আসবে কোথা থেকে, তাই না? আমরা কি তাহলে এখন জি। ডিডস দেওয়ার জন্য অনেকগুলো কম্পিউটার কিনে ফেলবো? অবশ্যই না। না। আপনারা ক্রেক সফটওয়্যার ইউজ করেন না? গ্রেট, এটা কিভাবে? সাপোজ জি ভাই করি। ফটোশপ যদি চিন্তা করি, ফটো, আচ্ছা ফটোশপ, দেখেন ফটোশপের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে আপনার কাছে তাও $500 মতো চাইবে এর প্রতি বছরে। এখন আপনারা নিজেরাই একটু দেখেন, চেক করে আপনাদের যে ফটোশপটা আছে, সে কি প্রতি মাসে $20.99 ইউএস ডলার প্রতি মাসে কি নেয় আপনার কাছ থেকে? না। কারণ আপনারা ক্রেক সফটওয়্যার ইউজ করেন বেশিরভাগই।
আমার জানা মতে বাংলাদেশে তেমন একটা কেউ প্রিমিয়াম $20 প্রতি মাসে দিয়ে কেউ ফটোশপ কিনে নিয়ে আসে না। সো সেই ক্ষেত্রে বেশিরভাগই ওই ক্রেক সফটওয়্যারই হয়। হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করি যে ফটোশপ ক্রেক্ট ভার্সন যেটা খুঁজি। ক্রেক্ট, আমি বানান ভুল করছি। আচ্ছা এই তো। তো এখানে আমরা পিসি কিভাবে ইউজ করতে পারবো? আচ্ছা, ক্রেক ভার্সনটা অরিজিনাল যে বানাইছে ফটোশপ তার কাছ থেকে কিন্তু আসে না, এটা অন্য মানুষের কাছ থেকে আসে। এন্ড এইটা কখনো আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন না যে অ্যাডোব ফটোশপের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রেক ভার্সনটা বিক্রি করছে বা ক্রেক ভার্সনটা ফ্রি দিচ্ছে, এটা কখনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিবে না। এটা সর্বদাই দেখবেন যে অন্য কেউ এই ক্রেক সফটওয়্যারটা আপনাকে দিচ্ছে, অন্য কোনো মানে মানুষ বা অন্য কেউ, কোনো ওয়েবসাইট। তো এই জিনিসটা ওরা কেন তৈরি করছে, ক্রেক ভার্সনটা কেন আপনাকে দিচ্ছে, এতে তার কি সুবিধা, তার কি লাভ, কখনো কি চিন্তা করছেন যে এই জিনিসটা কষ্ট করে? র্যানসমওয়্যারের মাধ্যমে তো ভাইয়া মানে অ্যাক্সেস করে নিতে পারে যদি এটার ভিতরে কোনো র্যানসমওয়্যার দিয়ে দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি, চিন্তা করেন যে অরিজিনালি সফটওয়্যারটা তৈরি করছে, সে অনেক দাম দিয়ে সফটওয়্যারটা বিক্রি করছে, এবং যে ওই সফটওয়্যারটাকে ক্রেক বানাচ্ছে তার কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে, সফটওয়্যারটা খুলে ওর ভিতরে প্রোগ্রামগুলো পড়ে পড়ে দেখতে হচ্ছে যে কোন অংশে এটা ক্রেক করা যায়। সো এত কষ্ট কেন একজন করবে ফ্রি? কারণ তার একটা এখানে উদ্দেশ্য থাকতেই পারে। বেশিরভাগ ক্ষেত্রে ক্রেক সফটওয়্যারের সাথে একটা ম্যালওয়্যার বা ভাইরাস অ্যাটাচ করে দেওয়া হয়। অনেক সময় ক্রেক সফটওয়্যার ডাউনলোড করার সময় দেখবেন যে ক্রেক ডাউনলোড করলেন, তারপরে আপনার পুরো পিসি লক হয়ে গেল। ইভেন আমি যখন উইন্ডোজ পিসিতে ছিলাম এই জিনিসটা অনেক ফেস করছি যে ক্রেক সফটওয়্যার ডাউনলোড করছি, আমার পুরো পিসি লক হয়ে গেছে, এন্ড কোনো ফাইল আর ওপেন করা যাচ্ছে না। প্রত্যেকটা ফাইলে লেখা আছে যে একটা নাম্বার দিয়ে রাখছে, ওই নাম্বারে ইয়া মানে একটা স্ট্রিং দিয়ে রাখছে, ওই স্ট্রিং এ বিটকয়েন আমাকে পাঠাতে বলছে, 999 র্যানসমওয়্যার অ্যাটাক বিটকয়েন না কি হয়েছিল। যেন একটা। হ্যাঁ জি ভাই, র্যানসমওয়্যার এসে বলছে। আচ্ছা, তো এই জিনিসগুলো ওরা আসলে ইন্টেনশনালি করে। ইভেন ওরা এটাও করে, আপনারা যদি এরকম কোনো চান যে ডিডোস অ্যাটাক দিবেন কোনো সার্ভারে, আপনাদেরও কিন্তু এই একই কাজ করতে হবে যে একটা সফটওয়্যার সেটাকে ক্রেক বানাতে হবে বা কিছু একটা বানাতে হবে যেন মানুষ সেই সব সফটওয়্যারটাকে ডাউনলোড করে, এবং পাশাপাশি আপনি নিজস্ব একটা কোড ওইখানে রেখে দিবেন। আপনি যখন চাইবেন ওই কোডটা ট্রিগার হবে, মানে যখন বলবেন যে এই সময়ে কোডটা রান হোক, তখন ওই সময়ে কোডটা রান হবে এবং একটা নির্দিষ্ট টার্গেটকে সে অ্যাটাক করবে, এবং ওই নির্দিষ্ট সময়ে যে ওই টার্গেটটা ডাউন হয়ে যাবে। তখন তখন চিন্তা করেন যে আপনি একটা ক্রেক ভার্সন দিচ্ছেন অ্যাডোব ফটোশপের, অনেকজন মানুষ জিনিসটা ডাউনলোড করলো, অনেকজন মানুষ সেটা ইউজ করছে। সো তখন কি হবে জিনিসটা যে অনেকজন মানুষের কাছে আপনার সেম সফটওয়্যারটা আছে, আপনি যে সময় বলবেন সেই সময় ওই সেম সফটওয়্যারটা একটা নির্দিষ্ট সার্ভারকে অ্যাটাক করে দিচ্ছে, মানে ভিজিট করছে এক প্রকার। তাহলে অনেকগুলো পিসি থেকে কিন্তু ভিজিট হচ্ছে একই সময়ে। ইনফরমেশনও তো তাইলে লিক হবে সেক্ষেত্রে। হ্যাঁ ইনফরমেশনও লিক হতে পারে। ইভেন এরকমও অনেক ইউটিউবের কাছে শুনতে হবেন যে তারা ইমেলে একটা সফটওয়্যার অ্যাটাচড আসছে, সেটা ওপেন করছে, তাদের ইউটিউবই হ্যাক হয়ে গেছে। যেমন রিসেন্টলি একটা শুনলাম, সেটা হচ্ছে অন্তিক মাহমুদ, যে আপনারা অনেকেই মেবি একে চিনে থাকবেন, এরও কয়েকদিন আগে ইউটিউব চ্যানেল পুরোপুরি হ্যাক হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই সেম এই পদ্ধতিতে। সেম ভাবে ওই মেইল করে যে মেইল করে একটা ডেমো এই যে ফলস ভিডিও দেয় যে ফাইলটা ওপেন করেন, এই ফাইলটা আপনার পিসিতে ডাউনলোড দেন, ওপেন করেন, তাহলে ধরেন এই ফাইলের ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করেন, আপনাদেরকে $এত দিব। তো আমার ওই কাজিন লোভে পড়ে ওই ফাইলটা ডাউনলোড করছে, ক্র্যাক ফাইল। ওর ভাই পরে দেখে বলছে তো ক্র্যাক ফাইল। তার কয়েকদিন পরে ওর অটো 3 দিন না 2 দিন পরে হচ্ছে ওর ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে হ্যাকার আর ওর চ্যানেলে লাইভ স্ট্রিম করছে, পুরো $200 কামাইও করছে। এই সেই অবস্থা। আজকে আমি আপনার এটার এক্সাম্পল পেলাম। তো এই জিনিসটা আসলে এরা করে এই কারণে যে ক্রেক সফটওয়্যার যেন ওই জিনিসটা তাদের নিজস্ব প্রোগ্রাম তার সাথে অ্যাটাচ করে দিতে পারে, বা এরকম ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাচ করে দিতে পারে, এই জন্য তারা এই জিনিসগুলো করে থাকে। সো এই জন্য আপনাদের ক্রেক সফটওয়্যারের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, কারণ ওইখানে আপনার কম্পিউটারকে তারা যে কোনো কাজে ইউজ করতে পারবে যদি আপনি ক্রেক সফটওয়্যার ইউজ করে থাকেন। এই কারণে বিশেষ করে বলবে যে আমার আইপি অ্যান্টিভাইরাস কে, আমার প্রোফাইল কে। হ্যাঁ এরা আপনার সবসময় সবাইকে অ্যাটাক করে না, যখন দেখে কারোর কাছে মানে ভ্যালুয়েবল কিছু পাওয়া যায় তখন তাকে অ্যাটাক করে বসে। হ্যাঁ, তো
এখন চিন্তা করে দেখেন, আচ্ছা, এটা আপনি থেকে জাস্ট প্রোটেক্টিভ কি উপায় আছে বা ক্রেক বোঝার সফটওয়্যার কি ইউজ উপায় না আছে? করা। মাঝে মধ্যে দেখবেন যে ক্রেক সফটওয়্যার ইনস্টল করার সময় বলে যে অ্যান্টিভাইরাস ডিসেবল করে দিতে, মানে সে যেন ধরতেও না পারে অ্যান্টিভাইরাস, সেজন্য অ্যান্টিভাইরাসকেও আপনার ডিসেবল করে দেন। আমরা গেম খেলার লোভে বা কোনো কিছু চালানোর লোভে এত বেশি অন্ধ হয়ে যায় যে অ্যান্টিভাইরাসকে যে ডিসেবল করে সেটা ইনস্টল করি। জি সো ভাই, ফটোশপ তারপরে এই ভিডিও, মানে ভিডিও এডিটর এগুলোর তো ভাই মানে আরো ভালো ভালো অল্টারনেটিভস গুলো আছে, ওগুলো তো ভাই করা যেতে পারে, তাই না? হ্যাঁ, সো যেগুলো এই ফ্রি আর জিনিসগুলো কি। থেকে আপনাদের সতর্ক হতে হবে। এই জিনিসগুলো মেনলি এই ধরনের কাজে ইউজ করা হয়। সো ডিডস এর ক্ষেত্রে আমরা ওই ধরনের কাজ ইউজ করতে পারবো, কিন্তু আমরা তো ওই ধরনের কোনো ভাইরাস মানুষকে দিচ্ছি না। সেক্ষেত্রে আমরা ডস অ্যাটাকই দেখবো আজকে। সো ডস অ্যাটাকের জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের অনেকগুলো রিকোয়েস্ট একই সাথে একটা নির্দিষ্ট সার্ভারকে পাঠাতে হবে। হয়তোবা আমি আপনাদেরকে এটা সাকসেসফুলি দেখাতে পারবো না, কারণ আমার নেট স্পিড অতটা বেশি নাই যতটা দরকার ডস অ্যাটাকের ক্ষেত্রে। কিন্তু যদি বেশি থাকে আপনারা নিজেরা ট্রাই করে এটা সাকসেসফুল হতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে ফেস এর মাধ্যমে জিনিসটা কমপ্লিট করতে হবে। আমরা এর আগে একটা প্রজেক্ট খুলছিলাম নোট জেএস এর ফেস এর জন্য, মেবি এটাই ছিল। হ্যাঁ, এটা। আচ্ছা, গতদিন আমরা যেটা দেখছিলাম যে কিভাবে ফেস নোট জেএস ইম্পোর্ট করতে হবে এন্ড সেটা দিয়ে রিকোয়েস্ট করা যাবে। ইভেন আমরা গুগল.com এ রিকোয়েস্টও করছিলাম। এখন যদি এরকম হয় যে আমরা এই জিনিসটা বারবার করতে চাচ্ছি, তাহলে আমরা জাস্ট এই ফাংশনটাকে বারবার কল করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই, যেতে পারে। তাহলে কি হবে, সে বারবার, এখন দেখেন আমি কিন্তু বলছিলাম অ্যাসিনক্রোনাস যে ফাংশন গুলো আছে এরা কি করে যে একসাথে প্যারালালি চলার চেষ্টা করে। যদি একটা প্রসেস এরকম থাকে যে সেটা অ্যাসিনক্রোনাস প্রসেস, সেটাকে নিয়ে কিন্তু সে চলতে পারে অ্যাসিনক্রোনাসলি। এখন নর্মালি আমাদের কাছে যেহেতু ফেস একটা অ্যাসিনক্রোনাস প্রসেস, সো আমরা যদি রিকোয়েস্ট করি তাহলে দেখা যাবে যে তারা একসাথে হয়তোবা চলতে পারছে কিছুটা, মানে অ্যাসিনক্রোনাস এর মতো করেই, মানে কিছুটা দেখা যাচ্ছে প্যারালাল চলছে, যদিও সামান্য সামান্য কাজ করছে। কখনো দেখা যাচ্ছে এটার কিছু একটা কাজ করছে দেন তারপর আরেকটা কাজ করছে, এইভাবে কিছু কাজ করবে তারপরে সে অ্যাসিনক্রোনাস হবে। জিনিসটা অনেকটা। আচ্ছা, সো আমরা যেটা করব, অনেকগুলো রিকোয়েস্ট গুগল.com এ পাঠাবো, যদিও গুগল.com এ এটা সম্ভব না, তাই আমরা অন্য একটা ওয়েবসাইট খুঁজবো বাংলাদেশি। আচ্ছা, আপনাদের কারো স্কুলের নাম বলেন একটু। কারণ কি স্কুলের ওয়েবসাইট আছে? ঢাকার বাইরে কি কেউ কোনো স্কুল থেকে আছেন, মানে? কি আমি হ্যাঁ, দেন। একটা আমাদের স্কুলের ওয়েবসাইট আছে নাকি? কি নাম আপনার? নীরবের স্কুলের ওয়েবসাইট নাই? আচ্ছা, পাবনা জেলা স্কুল লিখে সার্চ দেন। আপনার জেলা স্কুল। জেক, এই যে। আছে। So, আমরা আজকে চেষ্টা করব এটাকে ট্রাই করার, যেহেতু আমার নেটওয়ার্ক স্পিড বেশি ভাই নাই। আবার মামলা টামলা খায় না, আবার আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ ওয়েবসাইট প্রিন্টেড করবে যায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন ডিডস কিন্তু সার্ভারকে পার্মানেন্টলি বন্ধ করছে না, জাস্ট কিছু সময়ের জন্য। সো এটাতে আমরা কোনো ক্ষতিও করছি না এই স্কুলের। এমন যদি হতো যে এটা জি জি, স্কুল আর টাইম এখানে অফিসিয়াল টাইম। স্কুলের এটা কেউ দেখার, হ্যাঁ, অফ টাইম কেউ দেখারও নাই, সমস্যা নাই। জি, কিন্তু আমরা বুঝবো না কিভাবে যে এটা একটা কার্যকারী হয়েছে? আমরা ভিজিট করার মাধ্যমে, আমরা নিজেরা যখন ভিজিট করব এই লিংকে, তখন এটা ভিজিট করতে পারবো না এই সময় যখন আমরা অ্যাটাক চালাবো।
মানে সার্ভিস দিবে না আমাকে এই সার্ভারটা, তখন আমরা বুঝবো যে আসলে এটা কাজ আচ্ছা। করছে। আচ্ছা, এই যে মোহাম্মদ হুজ্জাতুল্লাহ স্যার। আচ্ছা, আপনাদের সময় শেষের দিকে আমি আরেকটা লিংক দিই, তারপরে এটা কমপ্লিট করছি। নতুন লিঙ্ক দিবেন নাকি সেম লিঙ্কে জয়েন দিব? সেম লিংক। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কি কোনো কোশ্চিন আছে এসব নিয়ে? না, কোশ্চেন না ভাই। ডিডস নিয়ে কোনো কোশ্চিন নাই? আর না, ডিরসে তেমন কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে। একটা ছিল, এটা আপনি ক্লিয়ার করে দিলেন। ভাই এই ফিরোজ ভাই, জি বলেন। ওই দেখেন ওয়েবসাইটের উপরে লেখা নট সিকিউর ওয়েবসাইট, আর রিল্যাক্স এ তো আপনি মনে করলেন যে আচ্ছা, অ্যাক্সেস পাওয়া এই নট পসিবল। সিকিউর, এই নট সিকিউর কেন দেখা জানেন? কেন? জি, HTTPS তার যে সার্টিফিকেট সিকিউর না। নাকি? আচ্ছা, আমি সিকিউর না, আপনাদেরকে মানে একটা জিনিস দেখাচ্ছি এই 2 মিনিটে। আচ্ছা, ওয়ার ওয়ারশার্ক শার্কে, সম্পর্কে পরিচিত আছেন আপনারা? এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, প্যাকেট ক্যাপচার করে। প্যাকেট জি ভাই। ক্যাপচার করে, টিসিপি আচ্ছা। এআরপি। তো আমি ওয়ারশার্কে ঢুকলাম, ঢোকার পরে আমি যদি এটা রিলোড দিই, এখান থেকে নট সিকিউর ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়া যায়, ইউজার নেম পাসওয়ার্ড পাওয়া যায়, অ্যাডমিন। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি দেখি তাহলে দেখেন http রিকোয়েস্ট, এই যে আমি এই ওয়েবসাইটে ভিজিট করছি সেটা দেখা যাচ্ছে। প্লাস আমি যদি http দিয়ে ফিল্টার দিই, তাহলে আমি এই ওয়েবসাইটে কি কি করছি সবকিছু দেখা যাবে। নট সিকিউর দেখা এই কারণে যে ওইটা আসলে এনক্রিপ্টেড না। নেটওয়ার্ক ট্রাফিক। এই যে দেখেন এখানে সবকিছু বোঝা যাচ্ছে, লেখা পড়া যাচ্ছে। হ্যাঁ, আবার কেউ লগ ইন করলে ওই লগ ইন ইমেল পাসওয়ার্ড ওইগুলোও দেখা যাবে। এক্স্যাক্টলি। আর অপরদিকে আপনি যদি একটা https সাইটে ঢুকেন, সাপোজ youtube.com, আমার কিন্তু এটা চালু অবস্থায় আছে। সো আমি এখন এটাতে যদি যাই, দেখেন রিকোয়েস্টে কিন্তু http রিকোয়েস্টে কিন্তু ইউটিউব আসেনি। এন্ড ইভেন আমি যদি অন্য কোনোটাতেও দেখার চেষ্টা করি, কিছু নাই। সো এইটা জিনিসটা অনেকটা হিডেন হয়ে গেল, তাই না? আমাদের সামনে আর আসলো না, ইউটিউবে ভিজিট করছি না অন্য কোথাও সেটাও বুঝতে পারলাম না। ইভেন আমি যদি খুঁজি youtube.com এর যে আইপি অ্যাড্রেস সেটাও যদি বের করে ফেলি, তাহলেও কিন্তু যেটা দেখা যাবে যে ওইখানে মেসেজ গুলো সব পড়া যাচ্ছে না। আপনাদেরকে একটা জাস্ট টিসিপি এমনিতেই দেখাই, এটা দেখেন মেসেজ কি পড়া যাচ্ছে, কি লিখছে এসব? না না, ফাঁকা। তো না, এনক্রিপ্টেড অবস্থা আছে। এনক্রিপ্টেড অবস্থা আছে। আচ্ছা, এইখানেই পার্থক্যটা। মানে আপনার যখন লেখা থাকবে নট সিকিউর, তখন বুঝবেন যে ওইটাতে লক করা হয়নি কোনো রকম, মানে আপনি দেখতে পারবেন মাঝখানে বসে থেকে। আর যদি দেখেন যে সিকিউর লেখা আছে, মানে এরকম লক চিহ্ন আছে, তার মানে ওটা লক করা হয়েছে। তার মানে ওটা এই আপনার সার্ভার থেকে আপনার কাছে আসতেছে অনেক সিকিউর পদ্ধতিতে, মাঝখানে কেউ বসে থেকে ওটা দেখতে পারবে হ্যাঁ, না। যেটা ম্যান ইন দ্য মিডিল এটাকে আমরা দেখি, ওটা হবে না HTTPS এর ক্ষেত্রে। যদিও এটার অনেক বাইপাস ওয়ে আছে,